গল্পের নাম হৃদ পূর্ণিমা। লেখিকা লাবিবা ওয়াহিদ। পর্ব সংখ্যা 24 এবং 25। রতি তার মায়ের বুকে চুপটি মেরে লুকিয়ে আছে। তার আঁখি পল্লব ভার হয়ে আছে। সেই ভারের কারণটি বোধহয় মায়ের বুকে ঘুমানোর বেহায়াপনা। পৃথিবীর সকল প্রশান্তি অনুভব হচ্ছে তার। মা আটকে আটকে সিক্ত কণ্ঠে বলে উঠল, কতদিন পরে তোকে পেলাম রে মা। আমার ভিতরটা ঠান্ডা হলো। তুই আমায় ক্ষমা করেছিস তো মা? এসব কি বলছো তুমি মা? এভাবে কেউ সন্তানের কাছে ক্ষমা যায়? তোমায় ভালোবাসি মা, তাই প্লিজ ক্ষমা শব্দটা উঠিয়ে আমায় ছোট করিও না। পাগলি, ক্ষমা সুন্দর এবং মহৎ গুণ। সেই ক্ষমার নিকট ছোট বড় কেউই অসমান নয়। আমি বড় হয়ে আমার ছোট মেয়েটার প্রতি না বুঝে অন্যায় করেছি। এর জন্য ক্ষমা না চেয়ে কীভাবে থাকি? ওই যে বললে না, না বুঝে। আমি জানি মা, তোমায় ভুল বোঝানো হয়েছে, তাই এমন করেছো। প্রকৃতপক্ষে আমি তোমার উপর রেগে নেই। তাহলে ক্ষমা চাইছো কেন বারবার? এবার ক্ষমা চাইলে আমি সত্যি সত্যি চলে যাব। মা আমায় পরম আদরে বুকে আগলে নিয়ে বলল, উফ, তুই আমার সাথে থাকবি আর আজই তোকে বাড়ি নিয়ে যাব। কেবিনের বাইরে থেকে দরজার ছোট কাজ দিয়ে এক মনে মা মেয়ের ভালোবাসা দেখে চলেছে নাশিদ। তার মনটা কিছুটা ব্যথিত হলেও সে মুহূর্তে নিজেকে সামলে নিল এবং সেখান থেকে সরে বেঞ্চিতে গিয়ে বসলো। রোদি তার মাকে ছেড়ে মাথা উঠিয়ে বলল, আজই? হ্যাঁ, এই হাসপাতাল তাতালে আমি থাকতে পারবো না। আমি আমার বাসায় যাব। কিন্তু মা, আজ তোমায় ডিসচার্জ দিবে না? মা সাহেবের জবাবে প্রত্যুত্তর না করে রতিকে বলল, বাইরে নাকি নাফিসার ভাই আছে, ওকে দিয়ে ব্যবস্থা করে দেয় না রতি? রতি খানিকটা ইতস্ত হয়ে বলে, ও আচ্ছা মা, দেখছি। বলে রতি ধপধপ পা ফেলে কেবিনের বাইরে চলে যায়। এই নাফু, শুন। বলো ভাবি। কিছু জানার ছিল? কীভাবে? রতি আর দেবরাজের মাঝে কি কোনো রিলেশন আছে? নাফিসা থতমত খেয়ে যায়। কি বলবে ভেবে পায় না। ভাবি রুদ্ধদ্বার স্বরে বলে উঠল, লুকিয়ে লাভ নেই নাপু। আমি গতকাল রাতে রতিকে নাসিদের ঘরে দেখেছি, আর নাসিদ রতির কোলে মাথা রেখে ঘুমিয়েছিল। নাফিসা বুঝলো আর লুকিয়ে লাভ নেই, তাই সে তপ্তস্বরে বলে ফেলল, তোমার ধারণা ঠিক ভাবি। রতি আর ভাইয়ার রিলেশন আছে, তারা দে ফল ইন লাভ। ভাবে কিছুক্ষণ বিস্মিত দৃষ্টিপাত নিক্ষেপ করে রইল নাফিসার পানে। অথবা নাফিসার দিকে অনাকাঙ্ক্ষিত হাসি দিয়ে বলল, দূর বোকা, ভয় পাচ্ছ কেন? মাকে কিছুই বলবো না আমি। আর আমি নিজেও এই বিষয়ে খুব খুশি। ভালোবাসা খুবই পবিত্র জিনিস। এটা আমার ইয়াং জেনারেশন একটু বেশি বুঝি, বুঝলে? নাফিসা হাসলো। এদিকে মনিকা সকালবেলা নাসিদের ঘরের দিকে যেতে দেখলো বাইরে নাসিদের বেডশিট পড়ে আছে আর তা সার্ভেন্ট কাপড়ের ঝুড়িতে তুলেছে। তো মনিকে দ্রুত পা চালিয়ে সেই স্থানে গিয়ে সার্ভেন্টের উদ্দেশ্যে বলল, দাঁড়াও, ওই লাল ওটা কি? বলে মনিকা ঝুড়ি থেকে বেডশিটটা নিয়ে রক্তের দাগগুলো পরখ করতে লাগলো। সার্ভেন্ট মৃদুস্বরে বলে উঠল, এটাই রক্ত লাগা ম্যাডাম। তাই? তাই কি? রক্ত কীভাবে লাগবো? স্বগতোক্তি কণ্ঠে বলে উঠল মনিকা। ছোট স্যার কাল আহত হয়ে এসেছিল, তার রক্ত বেডশিটে লাগলো না। কে ছিল তার সাথে? সার্ভেন্ট খানিকটা ভরকে গেল। মনিকার প্রশ্নে। মনিকা অগ্নিময় দৃষ্টি নিক্ষেপ করতে ক্ষিপ্ত হয়ে বলল, কি লুকাতে চাইছো? যা বলছি সাপ সাপ বলো, স্টুপিড। সার্ভেন্ট ভয়ে কেঁপে উঠল। সে নিজের পায়ে দৃষ্টি স্থির করে আমতা আমতা করে বলল, রতি ম্যাডাম ছিল, উনি ছোট স্যারে খেদমত করেছিল। নাসিদ রতির মায়ের ডিসচার্জের ব্যবস্থা করে দেয়। রতির মাকে হুইল চেয়ারে বসিয়ে পিছন থেকে নিজেই চালিয়ে যেতে নিয়ে গেল। সবার পিছে মারজান তাতানকে নিজের সাথে জড়িয়ে অশ্রুসিক্ত নয়নে থমথমে গলায় বলতে লাগলো, আমায় কেউ বুঝলো না রে বাবা। আমি যে তোকে বাঁচাতে আর তোর ফুপির ভালোর জন্যই দূরে পাঠাতে চেয়েছিলাম। জানি আমি ভুল পথে সবটা ঠিক করতে চাইছিলাম। তাই বলে সবটা না জেনে তোর বাবা আমায় ডিভোর্স দিবে বলে দিল। কেউ একটাবারের জন্য জিজ্ঞেস করলো না এসব আমি কেন করেছি? তাতান, তাতান বাবা, আমি তোকে ছাড়া থাকতে পারবো না রে। তাতান চুপটি করে তার মায়ের কথাগুলো শুনলো। তার হাতে মারজানের চোখ মুছে দিয়ে বলল, কেঁদো না আম্মু। সাহেব এবং নাসির ধরে মাকে সিএনজিতে বসিয়ে দিল। মা উঠে বসতে মারজান তাতানকে নিয়ে অপর পাশ দিয়ে বসলো, আর সাহেব ড্রাইভারের পাশে বসলো। সাহেব ঠান্ডা কণ্ঠে রতির উদ্দেশ্যে বলে উঠল, নাসিদকে বিদায় দিয়ায়। রতি কিছু না বলে সিএনজি থেকে বেশ কিছুটা দূরত্বে দাঁড়িয়ে থাকা নাসিদের দিকে পা চালালো। নাসিদ তখনও নির্বাক হয়ে দাঁড়িয়েছিল। এক অজানা কারণে তার বুকের বাঁ পাশটা চিনচিন ব্যথা অনুভব করেছে। হয়তো প্রিয় মানুষটা দূরে চলে যাবে ভেবে রতি নিষ্প্রভ চাহনি নিক্ষেপ করলো নাসিদের কাতর ভরা আঁখি পল্লবের দিকে। পুনরায় দৃষ্টি অদল বদল হয়। রতি থমথমে গলায় বলে উঠল, সাবধানে থাকবেন।
ওষুধ ঠিক মতো নেবেন। নিজের খেয়াল রাখবেন। হুম 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 করছেন কেন? অনেক কিছু বলতে চেয়েও পারছি না বলেই নাসির রতির দিকে 2 পা এগিয়ে 2 হাত নিজের হাতে নিয়ে কাতর কণ্ঠে বলে উঠল, এই বউ, কীভাবে থাকবো তোমায় ছাড়া? আমার এখনই কেমন দম আটকে আসছে। দেখো ঠিক মতো নিঃশ্বাসটাও আসছে না। কেন এমন লাগছে বলো না? কি জাদু করেছো এই কদিনে? পারছি না আমি আমার ইমোশনালকে কন্ট্রোল করতে। প্লিজ সলিউশন দাও। রথি পুনরায় নাসিদের আকুতি ভরা চোখের দিকে তাকায়। নাসিদের চোখে জল। রথি নির্বাক হয়ে তাকিয়ে রইল আখিজোড়ার দিকে। রথি কখনো কল্পনাও করেনি কেউ তাকে এতটা ভালোবাসবে। রথি নাসিদের দিকে একমনে তাকিয়ে রইল, কিছু বলতে পারল না। নাসিদ মিনতির স্বরে রথির উদ্দেশ্যে বলে উঠল, একবার জড়িয়ে ধরবে আমায় বউ? এবার রতির চোখে জল এলো। রতি নাসিদকে ছুটে জড়িয়ে ধরল। নাসিদও পরম যত্নে তার হৃৎপূর্ণিমাকে আগলে নেয়। দুজনের চোখ দিয়ে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ছে। দুজনের ব্যথাটা হচ্ছে দ্রুত, হয়তো অপ্রকাশিত, কিন্তু নীরবে দুজনকে ছাড়া থাকার ব্যথাটা উপলব্ধি করতে পারছে। যেন কত দূরে চলে যাবে। রতি দেরি করল না, নিজ হাতে নাসিদের চোখ মুছে দিয়ে মৃদুস্বরে বলল, আপনি একজন পুলিশ অফিসার। বউয়ের জন্য কেঁদে কেটে এভাবে চোখ নাক লাল করে ফেললে মানুষ আপনাকে বউ পাগল বলবে বউ ছাড়া এই ইনসান কিছুই বোঝে না। মানুষের কথা আমি শুনতে যাব কেন? তারা কি করে জানবে আমার কাছে তোমার মূল্য? ঠিক আছে, হয়েছে, এখন ছাড়েন, মায়েরা অপেক্ষা করছে। নাসিদ রতির কপালে তার উষ্ঠ জোড়া ঠেকিয়ে দূর সরে এলো। রতি এই স্পর্শে কেঁপে উঠল। অতঃপর নাসিদ হেসে বলে, যাও। রতি প্রত্যুত্তরে হাসি উপহার দিয়ে চলে গেল। আর নাসিদ সেখানে দাঁড়িয়ে রইল। রতি পিছে ফিরে এক পলক নাসিদের দিকে তাকালো। অতঃপর হাত নাড়িয়ে বিদায় দিয়ে সিএনজিতে উঠে বসলো। সিএনজি নাসিদের চোখের আড়াল হতেই সে নিজের গাড়ির দিকে এগিয়ে গেল। রতি বাড়ি ফিরে মায়ের জন্য আগে কিছু রেঁধে নিল। রান্না শেষ করে দ্রুত খাইয়ে ওষুধ দিল। ওষুধ খেয়ে মাকে শুইয়ে দিয়ে পরম যত্নে মায়ের চুলে বিলি কেটে দিতে লাগলো। মাও ঠোঁটজোড়া প্রসারিত করে চোখ বুঝলো এবং কিছুক্ষণের মাঝেই ঘুমিয়েও গেল। মা ঘুমাতে রতি ওয়াশরুমে গিয়ে লম্বা একটা শাওয়ার নিয়ে রুমে আসতে বাইরে থেকে চিৎকার চেঁচামেচি শুনলো। কণ্ঠস্বর সাহেব এবং মার্জানের। তার রতির বুঝতে বাকি রইল না। সে দ্রুত বের হতেই তাতানের সামনাসামনি হলো। রতি হাঁটু গেড়ে বসে তাতানের উদ্দেশ্যে বলল, যাও তাতান, দিদুনির কাছে গিয়ে বসো। তাতান মাথা নাড়িয়ে চলে গেল। রতি উঠে দাঁড়ায় এবং দ্রুত পা চালিয়ে সাহেবের ঘরের দিকে চলে যায়। রুমে গিয়ে রতি স্তব্ধ হয়ে যায়। মারজান সাহেবের পা ধরে ক্ষমা চাইছে, বারংবার বলছে যেন তাকে ডিভোর্স না দেওয়া হয়, তাতানকে তার থেকে দূরে না সরানো হয়, কিন্তু সাহেব শুনতে নারাজ। সাহেব নিজের রস দমাতে না পেরে পা ঝাড়া দেয়, যার ফলে মারজান তাল সামলাতে না পেরে খাটের কোণায় ছিটকে যায়। কপাল লেগে কপালের এক অংশ কেটে রক্ত পড়ছে। রতি ছুটে মারজানের কাছে গেল। রতিকে দেখে সাহেব কিছুক্ষণ চুপ থাকলো। রতি মারজানকে ধরে উঠাতে সাহেব স্পষ্ট ভঙ্গিতে বলে উঠল, রতি, ও যেন আজই ওর বাবার বাড়ি চলে যায়। 3 মাস পর সময় মতো ডিভোর্স পেপার পেয়ে যাবে। আমি যেন ওর ছায়া এই বাড়ির ত্রিসীমানায় না দেখি। বলেই সাহেব প্রস্থান করলো। মারজান এবার রতির দিকে ফিরে মিনতি করে বলল, প্লিজ রতি, তোমার ভাইয়াকে বোঝাও আমি ডিভোর্স চাই না। তাতানকেও। ভাইয়া যখন বলেছে চলে যাও, দেখো তুমি থাকলে ভাইয়া তোমার মিনিটের জন্য শান্তিতে থাকতে দেবে না, তাই চলে যাওয়াই ভালো। রতি, বিশ্বাস করো আমি তো। রতি মারজানের বাকি কথা না শুনে রুম থেকে বেরিয়ে গেল। সেই রুমটাতে মারজান একাই পড়ে রইল। মারজান এক চিৎকার দিয়ে ধপ করে মেঝেতে বসে রইল। কেন কেউ শুনতে চাইছো না? আমি সব আমার তাতানের জন্য করেছি। তাকে দূরে না সরালে আমার তাতানকে সামন দূরে নিয়ে যেত, অনেক দূরে। আমার তাতানকে বাঁচানোর জন্য ওকে আমি ঘরে রাখিনি। আমার ওইটুকুনি বাচ্চাকে হোস্টেলে পাঠাতে বাধ্য ছিলাম। একজন মা তার সন্তানকে বাঁচাতে সব কিছু করতে পারে রে রতি, সব। সেদিন রাতে সাহেব আর বাড়ি ফিরল না। মারজানও ঘর থেকে বের হয়নি, নিজেকে ঘরবন্দি করে রেখেছিল। মারজান সাহেবকে অনেকবার ফোন করেছিল, কিন্তু সাহেব কল ধরেনি, জাস্ট একটা মেসেজ করেছিল, তুমি যতদিন বাড়িতে থাকবে আমি ততদিন ফিরবো না। নাও চয়েস ইজ ইয়োর্স। রথি মা, তাতান আর মারজানকে সামলাতে সামলাতে হাঁপিয়ে গেছে। আজ তার কোচিং যাওয়া হয়নি। মা সুস্থ না হওয়া অবধি তার কোচিং যাওয়া সম্ভব না। সারাদিন ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিতে নাসিদকে বড্ড মনে পড়লো। রথি উঠে বসে বিছানার দিকে তাকায়। তাতান এবং মা দুজনেই ঘুম। রথি নিচে শোয়ার জন্য নিচে বিছানা করে শুয়েছিল, আর তাতান তার জায়গায় ঘুমিয়েছে। রতি উঠে টেবিল থেকে নিজের ফোন নিয়ে আবারও তার বিছানায় আসলো। ডায়াল লিস্ট থেকে পুলিশম্যান নামটা পেতেই কল দেয়, কিন্তু রিং হওয়ার পরেও কল রিসিভ হলো না। রতি আর কল দেওয়ার সাহস পায় না। হয়তো নাসিদ ঘুমোচ্ছে, এমনিতেও তো নাসিদ আহত, তার ঘুমের প্রয়োজন। এসব ভেবে রতি ফোন রেখে নিজ কল্পনাতে নাসিদকে ভাবতে লাগলো। এত দূরে কাটানো মুহূর্তগুলো আজকে সকালের মুহূর্তের সপ্তাহে একে একে মনে করছে আর সুখের ভেলায় বাজছে।
প্রিয় মানুষদের সাথে কাটানো সোনালি সময়গুলোর সুখটা প্রকাশ করে বোঝানো যায় না। এই সোনালি মুহূর্তগুলো একান্তই ব্যক্তিগত। রতির সাথে তোমার কি সম্পর্ক? সত্যি করে বলো নাসিদ। নাসিদ মিনিটখানেক চুপ থেকে রুদ্ধ কণ্ঠে বলে উঠল, আমার বউ হয়েও। শুনছেন? বিয়ে করেছি তাকে। আমার বিয়ে করা বউ দেখেই গতরাতে সে আমার সেবা যত্ন করেছে। আর কিছু জানতে চান? নাসিদের কথায় লিভিং রুমের পরিবেশটা পিনপতন নীরবতায় ছেয়ে গেল। সকলে অত্যন্ত হতবাক হয়ে তাকিয়ে আছে নাসিদের দিকে। মনিকা হতবিহ্বল হয়ে বলল, ফাজলামের লিমিট আছে। আর এটা কোন ধরনের বেয়াদবি নাসিদ? মা হই আমি তোমার। নাসিদ তাচ্ছিল্যে হাসি দেয়। অতঃপর সার্ভেন্টকে বলে কিছু কাগজ আনায় সে। সেই কাগজ কাবিননামা। নাসিদ কাবিননামা তার বাবার হাতে দিতে সে সবটা পড়ল। পরে নিজেও সে স্তব্ধ। বাবাকে এমন থম মেরে বসে থাকতে দেখে নেওয়াজ তার বাবার দিকে কাগজটা নিয়ে নিচে পড়তে থাকে। মনিকা ভ্রুজগুলো একত্রিত করে থমথমে গলায় বলল, কি লেখা আছে ওটায় নেওয়াজ? সত্যি বিয়ে হয়েছে মা? নাসিদ এবার তাচ্ছিল্যে হাসি দিয়ে বলল, বিশ্বাস হলো তো? এখন এই অর্পিকে বিদায় করুন বাড়ি থেকে। আপনি কি ভেবেছেন লুকিয়ে গুটি চালবেন অথচ আমি টের পাবো না? এই নাসিদের মন এত সস্তা না যে ওর মতো টিপ গালের প্রতি উইক হব। মুখ সামলে কথা বলো। আমি তোমার। ওহ প্লিজ, এক কথা বলে বলে নিজেকে নিজেই অপমান করবেন না। আপনি নিজেও ভালো করে জানেন আপনি আমার মা নন। বাবা ব্যতীত উপস্থিত সকলে হতভম্ব হলেন। মনিকা নিজেও নির্বাক হয়ে তাকিয়ে রইল। নাসির সবার দিকে একবার চোখ বুলিয়ে বলল, আমি আমার মতামত জানাচ্ছি। রতিকে শীঘ্রই ধুমধাম করে ঘরে তুলব। এর মাঝে যেই ব্যাগরা দেওয়ার চেষ্টা করবেন তার জন্য মোটে ভালো হবে না। আর মিসেস মনিকা, আপনাকে তো জানিয়ে দিলাম আমি সত্যিটা জেনে গেছি। তাই এখন আপনি একা একা এক রুমে বাবার সঙ্গে আমার নিন্দা না করে প্রকাশ্যে করুন। আমি আপনার সেই সুযোগ আজ করে দিলাম। আপনার যদি আমার সহ্যই না হয় তাহলে ফাইন, আপনার মহলে আমি থাকবো না। আমি আমার অতিকে নিয়ে গাছতলাতেও স্বাচ্ছন্দ্যে থাকতে পারবো। শেষোক্ত কথাগুলো বলার সময় নাসিদের চোখগুলো অসংখ্য লাল হয়ে গেছিল। সকলে আড়ালে চোখের কোণ মুছে সে লম্বা লম্বা পা ফেলে সিঁড়ির দিকে চলে গেল। রুমে গিয়ে ডিরেক্ট বেলকনিতে গিয়ে বসে পড়লো। বারংবার নাক টানছে সে। ডিবানে বসে নিশ্চুপ হয়ে তার দৃষ্টি বাইরে স্থির করলো। তার ধারে বাবার বলা প্রতিটি কথা বারংবার প্রতিধ্বনিত হচ্ছে। নাসির চোখ বুজে হেলান দিয়ে চোখ বুজে রইল। সাময়িক শান্তির প্রয়োজন তার। আফসোস, আজই রতি চলে গেছে। রতিকে ছাড়া নাসিদ আরও ব্যাকুল হয়ে উঠল। রতি থাকলে হয়তো তাকে আশ্বাস দিত এবং তার দুঃসময় সঙ্গ দিত। নাসিদ চোখ খুলে তার অতীত ডুব দেয়। প্রায় সময় নাসিদ বাবার সাথে দেখা করতে আসলে মনিকা নাসিদকে নিয়ে বিরক্তি ভরা কথা শুনতো, যা নাসিদকে কষ্ট দিত। কিন্তু সে এসব শুনেও তাদের সাথে স্বাভাবিক আচরণ করত। নাসিদের সামনেও যেহেতু মনিকা স্বাভাবিক আচরণ করছে, তাই নাসিদ এসব কথাবার্তা ভুলে যেত। কিন্তু তার ভেতরে একটা সংকোচ থেকেই যেত। হয়তো নাসিদের দ্বারা বড় রকম কোনো ভুল হয়েছে, যার জন্য তার মা তার প্রতি অসন্তুষ্ট। নাসিদ ছেলের চলে যায়। এর মাঝে সে বাড়ি ফিরতো না বললেই চলে। সেখানে কয়েক বছর পার করে আবারও ঢাকায় আসে। প্রথম কিছুদিন ভালো থাকলেও নাসিদ আবারও তার মায়েরও ধরনের কথাবার্তা শুনতো। বাবা মায়ের ঝগড়াঝাটিও দেখেছে। এতদিনে নাসিদ যথেষ্ট ম্যাচিউরড হয়েছে, তাই তার বিষয়টা মোটেও ভালো লাগেনি। এক প্রকার মনমরা থাকতো সবসময়। কিন্তু মনিকার বাহ্যিক ব্যবহারে নাসিদ কিছু বলতে পারতো না। মূল কথা হলো, প্রমাণ ছাড়া ধারণা অনুযায়ী কিছু জিজ্ঞেস করাও ঠিক হবে না। যতই হোক, সে একজন পুলিশ অফিসার এবং প্রমাণের মূল্য সে ভালোভাবে বোঝে। একদিন বাবা লিভিং রুমে বসেছিল, নাসিদও ছিল পাশে। সেদিন বাবা অফিসের জরুরি ফাইলের জন্য নাসিদকে ঘরে পাঠায়। নাসিদ বাবার কাবার্ডে ফাইল খুঁজতে গিয়ে একটা ডেথ সার্টিফিকেট পায়। সেই সার্টিফিকেটে নীলিমা নামে লেখা। নাসিদ প্রায় শুনতো তার মা মানে মনিকা নীলিমা নামের কাউকে কথা শোনাতো। তাই নাসিদ সেই ডেথ সার্টিফিকেট সাবধানে নিজের কাছে রেখে দেয় এবং এটা নিয়ে রিসার্চ শুরু করে। অনেক খোঁজখবর নিয়ে জানতে পারে এই সার্টিফিকেট আর কারো না, নাসিদের জন্মদাত্রী মায়ের। তার সামনে এত এত প্রমাণ থাকা সত্ত্বেও সে কিছুই বিশ্বাস করতে পারছিল না। তাই সে ডেথ সার্টিফিকেট নিয়ে ডিরেক্ট তার বাবার সঙ্গে দেখা করে। বাবা সবটা শুনে বেজার হয়ে বলতে শুরু করলো, হ্যাঁ, তোমার মা মনিকা নয়, নীলিমা আমার দ্বিতীয় স্ত্রী, তোমার আপন মা। তাহলে তাহলে এসবের মানে কি? বিচলিত হয়ে প্রশ্ন করলো নাসিদ। বাবা দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, তোমার মা ছিল আমার প্রথম ভালোবাসা। তখন আমি সবে তোমার দাদার কোম্পানিতে জয়েন করেছি, আর তোমার মা কলেজে পড়ে। তোমার মাকে কথা দেই জয়েন করলে তাকে বিয়ে করে ঘরে তুলবো। তোমার মা ছিলেন এতিম। চাচার ঘরে বড় হয় সে। সেই চাচারই একমাত্র মেয়ে মনিকা। তার মানে ওনারা সম্পর্কে বোন ছিলেন? হ্যাঁ, তোমার মাকে দেওয়া কথা মতো আমিও জয়েন হয়ে তার বাড়িতে বিবাহের প্রস্তাব নিয়ে যাই। কিন্তু সেখানে ঘটে বিপত্তি। চাচা তার ঘরে বিবাহযোগ্য মেয়েকে ফেলে নীলিমাকে আমার হাতে তুলে দেবে না।
হয় মনিকাকে বিয়ে করতে হবে, নয়তো এই বাড়ি থেকে বের হতে হবে। মূলত তাদের লোভ ছিল আমাদের সম্পত্তির উপর। মনিকা আমাদের এই সম্পর্কে অবগত ছিল। এদিকে আমার মা মনিকাকে দেখে পছন্দ করে ফেলে। সেই সময় নীলিমা কলেজে ছিল, তাই মা আর নীলিমাকে দেখেনি। মা সেদিনই আমাদের জোর করে আকত করিয়ে ফেলে। মনিকা চায়নি এমনটা হোক, তারপর তারপর আর কি, কিছুদিন পর মনিকা এবং আমার বিয়ে হয়ে যায়। এদিকে তোমার মা এই দুঃখে সইতে না পেরে কয়েকবার আত্মহত্যা করতে চাইছিল, কিন্তু তার আগে সে বেঁচে যায়। দিন দিন তার অবস্থা খারাপের দিকে যাচ্ছিল। আমি চেয়েও তার কাছে যেতে পারতাম না, কারণ মা আমায় এখন কসম কাটিয়ে রেখেছিল। এভাবে বছরের পর বছর কেটে যায়। মনিকার কোল আলো করে নেওয়াজ আসে। নেওয়াজ জন্মের 1 বছরের মাথায় মা মারা যায়। এদিকে আমি ভিতরে ভিতরে তোপড়ে মরছি নীলিমাকে ছাড়া। নীলিমা ততদিনে মানসিক রোগীতে পরিণত হয়েছিল। সে এতটাই পাগলামি করতো যে তারা ওকে বিয়ে দেওয়ার সাহস পায়নি। বোনের এই হাল দেখে মনিকা নিজেও বিধ্বস্ত হয়েছিল। তাই তো সে কোনোদিন না দেখেই নীলিমার সাথে আমার বিয়ের ব্যবস্থা করে। নীলিমাকে অনেক ভালোবাসতো মনিকা, অনেক। বলা চলে 2 বোন একে অপরের জন্য সব কিছু করতে পারতো। কয়েক বছর শাশুড়ির জন্য চুপ থাকলেও সে আর কিছু না করে থাকতে পারেনি। নীলিমাকে বিয়ে করার পর তাকে আমার অনেক সময় দিতে হয়েছে। 2 বছরের মাথায় গিয়ে সে স্বাভাবিক হয়। আবার বছর ঘুরতেই তুমি আসো। আমরা সবাই সুখেই ছিলাম। আবার এটা ভেবো না মনিকাকে আমি সময় দেইনি, তাকে যথেষ্ট সময় দিয়েছিলাম। এভাবে তুমি আস্তে আস্তে ধীরে বড় হতে লাগলে, হাঁটতে শুরু করলে, আদো আদো বলিতে কথা বলতে শিখলে। তখন আরেক সুখবর এলো যে নতুন অতিথি মানে নাফিসা আসছে। আমরা সকলে খুব খুশি ছিলাম, কিন্তু নাফিসাকে জন্ম দিতে গিয়ে তোমার মা চিরতরে আমাদের থেকে হারিয়ে গেল। সে যাওয়ার আগে মনিকার হাতে নাফিসা এবং তোমাকে তুলে দিয়ে গেছে। মনিকা বোনকে কথা দেয় তোমাকে আর নাফিসাকে নিজের সন্তানের মতো মানুষ করবে। নাফিসার দিক থেকে তার কথা খেলাপ না করলেও তোমার দিক দিয়ে একটু গোলমাল করে ফেললো। নীলিমা চলে যাওয়ার পরে 3 জনকে মনিকার একা সামলাতে হবে ভেবে তোমাকে আমি সবসময় নিজের কাছে রাখতাম, গল্প করতাম, পড়াতাম। ইভেন তোমার জন্যই আমি বাসায় অফিসের কাজ করেছি। আর তুমিও ছিলে বাবা ভক্ত। কিন্তু মনিকার মতে নেওয়াজের থেকে তোমায় বেশি ভালোবাসি, তাই নেওয়াজকে দূরে রাখতাম। নাফিসা তখনও অনেক ছোট, এই জন্যই মনিকা তোমার প্রতি কিছুটা ক্ষিপ্ত। জানো বাবা, মনিকাকে দেখে মাঝে মধ্যে ভাবি মানুষ সময়ের ব্যবধানে কতটা বদলে যায়। অথচ আমি তার কাজ কমানোর জন্য নিজেও এক সন্তানের দায়িত্ব কাঁধে নিই। নেওয়াজ বেশিরভাগ সময় পড়াশোনা আর খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতো। আমার কাছে ওর যখন ইচ্ছে তখনই আসতো। আমিও আর জোর করে নিজের কাছে তাকে বসিয়ে রাখতাম না। সে চুপচাপ সবটা শুনলো, কোনোরকম অভিব্যক্তি প্রকাশ না করেই নিজের ঘরে চলে গেল। বাবার ডেথ সার্টিফিকেটটার দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলে বলল, নীলিমা, তোমার ছেলেটা কত বড় হয়েছে খেয়াল করো না? আজ তোমার সম্পর্কে সব সত্যি বলে দিয়েছি। এবার আমি একা নই, তোমার ছেলেও তোমাকে মনে করবে, মা বলে মনে মনে রাখবে। নাসিদ এবার আকাশের অসংখ্য তারার মধ্যে বাচ্চাদের মতো সবচেয়ে বেশি ঝলমলে তারাটা খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। সেই ঝলমলে তারার মাঝে হয়তো তার মাকে খুঁজতে পাবে এবং অনেক অনেক অভিযোগ করবে, চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।